আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আমরা অ্যাকাউন্টিং অধ্যায় ৯ চূড়ান্ত হিসাব রিলেটেড ম্যাথগুলোর সমাধান দেখব। এর আগের ভিডিওটিতে আমরা দেখেছিলাম কিভাবে জাবেদা রিলেটেড ম্যাথগুলো খুব সহজেই সমাধান করা যায়। আজকের এই ভিডিওটিতে ঠিক একইভাবে চূড়ান্ত হিসাব রিলেটেড ম্যাথগুলো কিভাবে সহজে সমাধান করা যায় সেই জিনিসগুলো আজকের ভিডিওতে দেখব। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের বইয়ের চূড়ান্ত হিসাবের এক্সাম্পল যে 1 এর ম্যাথটা আছে, যেটা 2023 সালে আসছিল, সেই ম্যাথটা করতেছি। এই ম্যাথটা আশা করি বুঝতে পারলে তোমরা চূড়ান্ত হিসাবের বাকি যে সকল ম্যাথ আছে সবগুলো ম্যাথই মোটামুটি বুঝতে পারবে। তো এখানে কি বলা হয়েছে আমাদেরকে, মোর্সেস হার্স অ্যান্ড ব্রাদার্সের 2022 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য নিম্ন প্রদত্ত রেওয়া মিল অবলম্বন করে ক্রয় বিক্রয় হিসাব ও লাভ লোকসান হিসাব তৈরি করো এবং ওই তারিখের কারবারের উদ্ধৃতপত্র প্রস্তুত করো। এই প্রশ্নটা থেকে আমাদের একটা বিষয় ক্লিয়ার হওয়া যাচ্ছে যে এই প্রশ্নটায় আমাদেরকে 3টা ম্যাথ করতে বলা হয়েছে। একটা হচ্ছে ক্রয় বিক্রয় হিসাব, একটা হচ্ছে লাভ লোকসান হিসাব, আর একটা হচ্ছে উদ্ধৃতপত্র। সাধারণত তোমাদের পরীক্ষায় এই 3টা ম্যাথই দেওয়া থাকবে। অ্যান্ড তুমি যদি চূড়ান্ত হিসেবে ফুল মার্ক পেতে চাও সেক্ষেত্রে তোমাকে 3টা ম্যাথই করতে হবে এবং 3টা ম্যাথের আনসারও কিন্তু অ্যাকুরেট হতে হবে, তাহলে কিন্তু তুমি ফুল মার্ক পাবে। এখন সরাসরি আমি ম্যাথে চলে যাব। এখানে দেখতে পাচ্ছ যে একটা রেওয়া মিল দেওয়া আছে। এই রেওয়া মিলের হিসাবগুলোকে তোমাদেরকে কি করতে হবে, কোনোটাকে ক্রয় বিক্রয় হিসাবে, কোনোটাকে লাভ লোকসান হিসাবে, কোনোটাকে উদ্ধৃতপত্রে লিখতে হবে। এখন কি তুমি আন্দাজে লিখে দিবা? না, তোমাকে কিছু রুলস ফলো করতে হবে। এখানে কিছু কিছু হিসাব আছে যেগুলো তোমার ক্রয় বিক্রয়ে যাবে, কিছু কিছু হিসাব আছে যেগুলো লাভ লোকসানে যাবে, কিছু কিছু হিসাব আছে যেগুলো উদ্ধৃতপত্রে যাবে। আবার এখানে কতগুলো হিসাব আছে যেগুলো 2টা ছকে বসবে। এখন সে অনুযায়ী তোমাকে লিখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মূলত কাজ। আর নিচে আমি দেখতে পাচ্ছ যে প্রশ্নে আমাদেরকে যে 3টা ম্যাথ করতে বলা হয়েছিল সেই 3টা ম্যাথের নাম অনুসারে আমি 3টা ছক করেছি। একটা হচ্ছে ক্রয় বিক্রয়ের ছক, একটা হচ্ছে লাভ লোকসানের ছক, আর একটা হচ্ছে উদ্ধৃতপত্র। এখন ক্রয় বিক্রয়ের ছক আর লাভ লোকসানের ছক অনেকটাই একই রকম। এখানে দেখতে পাচ্ছ যে আমি দুই পাশে 2টা বিবরণ লিখেছি এবং দুই পাশে 2টা করে টাকার বক্স দিয়ে দিয়েছি। এখন অনেকেই এখানে একটা টাকার বক্স দিয়েও ম্যাথগুলো করে। সেক্ষেত্রে তোমাদেরকে এখানে যে যোগ বিয়োগগুলো আছে সেগুলো তোমাদেরকে মনে মনে করে এখানে বসাই দিতে হবে সরাসরি। সেক্ষেত্রে হিসাবগুলো একটু গরমিল হওয়ার সম্ভাবনা থাকে, তাই আলাদা একটা ছক ব্যবহার করাই উত্তম। এরপর আমি উদ্ধৃতপত্রের ছকটা কিভাবে তৈরি করেছি এখানে দেখতে পাচ্ছ যে ঠিক একই রকম, বাট এখানে বিবরণের জায়গায় বাম পাশে লেখা আছে মূলধন ও দায় এবং ডান পাশে লেখা আছে সম্পত্তি সমূহ। তুমি যদি আরেকটু লক্ষ্য করো সেক্ষেত্রে দেখতে পারবা যে উদ্ধৃতপত্রের উপরে কিন্তু ডেবিট ক্রেডিট লেখা নেই। আমাদের ক্রয় বিক্রয় এবং লাভ লোকসানে বাম পাশে ডেবিট লেখা থাকতো এবং ডান পাশে ক্রেডিট লেখা থাকতো, কিন্তু এখানে কিন্তু সেই লেখাগুলো নাই। তোমাদেরকে এটা খেয়াল রাখতে হবে, উদ্ধৃতপত্রের উপরের দিকে ডান পাশে এবং বাম পাশে ডেবিট ক্রেডিট লেখা থাকবে না, শুধুমাত্র সেগুলো ক্রয় বিক্রয় এবং লাভ লোকসানেই লেখা থাকবে। এখন আমরা সরাসরি ম্যাথ করা শুরু করব। তো চূড়ান্ত হিসাবের ম্যাথগুলো করার আগে তোমাদেরকে প্রথমেই সমন্বয়গুলো করে ফেলা ভালো, কারণ এই জিনিসগুলো আসলে অনেকটা প্যাচালো জিনিস। এগুলো আগে সমাধান করে রাখলে তোমাদের জন্য অনেকটাই সুবিধা হবে চূড়ান্ত হিসাব করতে। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমাদের যে ক নাম্বার সমন্বয়টা দেওয়া আছে সেটা হচ্ছে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 25,000 এবং বাজার মূল্য 30,000। তো এখানে একটা বিষয় হচ্ছে সমাপনী মজুত পণ্যটা কি, এটা বোঝানোর জন্য তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি 50,000 টাকার পণ্য নিয়ে 2024 সালে ব্যবসা শুরু করলাম। 2024 সালে উৎপাদন কার্য শেষ হওয়ার পর আমার 5,000 টাকার পণ্য বেঁচে গেল। অর্থাৎ কি, আমাদের 45,000 টাকার উৎপাদন কার্য হয়েছে, আরও 5,000 টাকা বেঁচে গেছে। এখন এই 5,000 টাকা 2025 সালে আমাদের যে পণ্যগুলা কিনবো সেগুলোর সাথে যোগ হবে। এখানে লেখাই আছে আগের বছরে বেঁচে যাওয়া 5,000 টাকার পণ্যের সাথে নতুন বছরের পণ্য যোগ হবে। তো এর থেকে কি বোঝা যাচ্ছে, আমাদের যে 2024 সালে 5,000 টাকা বেঁচে গেছিল সেটা 2025 সালে যে নতুন পণ্যগুলা কিনবো সেগুলার হিসাবের সাথে যোগ হবে। নিচে এখানে আবার লিখে দেওয়া হয়েছে 2024 সালে বেঁচে যাওয়া 5,000 টাকার পণ্যগুলো সমাপনী মজুত পণ্য। বছরের শেষের দিকে আমাদের যে পণ্যগুলো বেঁচে যাবে সেগুলো হচ্ছে সমাপনী মজুত পণ্য। আর এখানে ডান পাশে লিখে দেওয়া হয়েছে 2025 সালে যোগ হওয়া 5,000 টাকার পণ্যগুলো প্রারম্ভিক মজুত পণ্য। আগের বছরের পণ্যগুলা যখন আমরা নতুন বছরের পণ্যের সাথে যোগ করব সেই পণ্যগুলো হয়ে যাবে
প্রারম্ভিক মজুত পণ্য। এখন আশা করি তোমরা বুঝে গিয়েছো কোনটা প্রারম্ভিক মজুত পণ্য, কোনটা সমাপনী মজুত পণ্য। তো এখানে দেখতে পাচ্ছ যে প্রারম্ভিক মজুত পণ্যের ক্রয় মূল্য 25,000 টাকা এবং বাজার মূল্য 30,000 টাকা। এখানে দুইটা হিসাব কেন লেখা হয়েছে এটা বুঝতে হলে তোমাকে একটা বিষয় বুঝতে হবে। একজন অ্যাকাউন্টেন্ট সব সময় চায় একটা প্রতিষ্ঠানের হিসাব কিভাবে কম রাখা যায়। এখন কেন চাইবে একজন অ্যাকাউন্টেন্ট প্রতিষ্ঠানের হিসাব কম রাখতে? এটার মূল কারণ হচ্ছে একটা প্রতিষ্ঠানের হিসাব যত বাড়বে তত বেশি সরকারকে ট্যাক্স দিতে হবে। অর্থাৎ যত বেশি তোমার প্রতিষ্ঠানে টাকা থাকবে তত বেশি সরকারকে ট্যাক্স দিতে হবে। তো আমাদের প্রতিষ্ঠানের সমাপনী মজুত পণ্যগুলোর মূল্য যদি আমি 30,000 টাকা লিখি, সেক্ষেত্রে আমাদেরকে কি দিতে হবে? বেশি ট্যাক্স দিতে হবে। সেই জন্য আমরা সবসময় কি কম জিনিসটা লিখবো যাতে আমাদেরকে ট্যাক্স কম দিতে হয়। তো এটা তো গেল সমাপনী মজুত পণ্যের বিষয়। এখন সমাপনী মজুত পণ্যটা তুমি কোথায় লিখবা? তোমাদেরকে সর্বদা মনে রাখতে হবে ক্রয় বিক্রয় ছকে উৎপাদন রিলেটেড যত বিষয় আছে সবগুলা ক্রয় বিক্রয় হিসাবে লিখতে হবে। অর্থাৎ উৎপাদনের সাথে জড়িত যন্ত্রাংশ, শ্রমিক খরচ, এই সবগুলা হিসাবে কিন্তু তোমাদের ক্রয় বিক্রয় হিসাবে লিখতে হবে। অপরদিকে লাভ লোকসান হিসেবে মূলত অফিসিয়াল যে জিনিসগুলো আছে, অফিসের যে খরচগুলো হয় অথবা তোমার বেতন, এই জিনিসগুলা মূলত লাভ লোকসান খরচে আসবে। এবং উদ্বৃত্ত পত্রে তোমাদেরকে মূলত সম্পত্তি রিলেটেড যে খরচগুলো আছে, তোমার দায়, সম্পত্তি, মূলধন, এই জিনিসগুলো তোমাকে উদ্বৃত্ত পত্রে লিখতে হবে। তো সমাপনী মজুত পণ্যটা আমাদের কি? সমাপনী মজুত পণ্যটা আসলে উৎপাদনের সাথে সরাসরি রিলেটেড, তাই এটা ক্রয় বিক্রয়ের হিসাবে আসবে। ক্রয় বিক্রয় হিসাবে কোন পাশে আসবে? সেটা আসবে ক্রেডিট পাশে। আবার সমাপনী মজুত পণ্যটা তোমার কিন্তু সম্পত্তি, কারণ তোমার বেঁচে যাওয়া সম্পত্তিগুলো কিন্তু পরের বছর আবার কাজে লাগাইতে পারবা। তার মানে কি? এগুলো তোমার প্রতিষ্ঠানের জন্য সম্পদ, তাই এগুলো আবার তোমার উদ্বৃত্তপত্রের সম্পত্তি হিসাবে আসবে। তো এটা হচ্ছে আমাদের ক নাম্বার হিসাব। তো এখন আমরা খ নাম্বার হিসাবে চলে যাব। তো এখানে লেখা আছে বেতন ও মজুরি যথাক্রমে 3,000 টাকা ও 2,000 টাকা বকেয়া রয়েছে, পক্ষান্তরে বাড়া 1,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। তো এখানে বকেয়া জিনিসটা আসলে কি? তো উদাহরণস্বরূপ তোমাদেরকে আমি বলি, তুমি কোন একটা প্রতিষ্ঠান থেকে 10,000 টাকা মূল্যের পণ্য বাকিতে ক্রয় করছো। এখন তুমি হিসাবের বইতে ভুলে লিখে ফেলেছো যে তুমি 10,000 টাকা যে পণ্যটা ক্রয় করছো সেটা নগদে ক্রয় করছো, আসলে তো তুমি সেটা বাকিতে ক্রয় করছিলা। এখন তোমাকে কিছুদিন পর দোকানদার কল দিল যে ভাই আমার 10,000 টাকা পাই, আপনি তো 10,000 টাকাটা দিলেন না। তোমার সেই সময় স্মরণ হইলো যে আসলে তো তুমি পণ্যটা বাকিতে ক্রয় করছিলা, কিন্তু তোমার হিসাবের বইতে তুমি লিখে ফেলেছিলা নগদ। এখন এই টাকাটা আসলে কাকে দিতে হবে? অবশ্যই তোমাকেই দিতে হবে, তোমার প্রতিষ্ঠান থেকে চলে যাবে। তার মানে কি? এটা এক প্রকার বকেয়া। আশা করি বকেয়াটা কি তোমরা বুঝতে পেরেছো। কোন একটা জিনিস তোমরা ভেবেছিলা যে আসলে দিয়ে দিছো কিন্তু দাও নাই, সেই জিনিসটা পরে দিতে হবে, এটাই হচ্ছে কি এক প্রকার বকেয়া। এখন এই হিসাবে আরেকটা বিষয় চলে আসতেছে, সেটা হচ্ছে বেতন ও মজুরি। এই দুইটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। এই দুইটা হিসাবই কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন ছকে বসবে। তোমরা অনেকেই এখানে ভুল করে ফেলবা যে দুইটা হয়তো একই ছকে দিয়ে দিবা অথবা দুইটাকে উলটপালট করে দিবা। সেই জন্য আমি তোমাদেরকে বেতন এবং মজুরির মধ্যে পার্থক্যটা বলে দিচ্ছি। বেতনটা মূলত হচ্ছে তোমাদের অফিসের যে কর্মচারীরা কাজ করে তাদেরকে প্রতি মাসে যে টাকাটা দেওয়া হয় ওটা হচ্ছে মূলত বেতন। আর অপরদিকে মজুরিটা হচ্ছে তোমাদের প্রতিষ্ঠানে সাময়িক কার্য সম্পাদনের জন্য যে শ্রমিকদেরকে আনা হয় তাদেরকে সাময়িক সময়ের কাজের জন্য যে টাকাটা প্রদান করা হয় সেটাই হচ্ছে মজুরি। আশা করি বুঝতে পেরেছো মজুরি কি আর বেতন কি। দিন মজুরিতে আমরা কি দিই? মজুরি দিই। আর অপরদিকে অফিসের যে কর্মচারী আছে তাদেরকে কি দিই? বেতন দিই। এটাই হচ্ছে মূল পার্থক্যটা। বেতন হিসাব তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে লাভ লোকসান হিসাবের ডেবিট সাইডে যাবে, আর অপরদিকে মজুরি হিসাব ক্রয় বিক্রয় হিসাবের ডেবিট সাইডে যাবে। তো এখন আমরা সরাসরি লিখে ফেলি। তো আমি এখানে বলেছিলাম মজুরি ক্রয় বিক্রয় হিসাবে ডেবিট সাইডে বসবে এবং এর সাথে বকেয়াটা যোগ হয়ে যায়। বকেয়া জিনিসটা আসলে কি তোমাদেরকে বলে দিয়েছি, ও বকেয়াটা যোগ হয়েছে। এখানে বকেয়াটা যোগ হয়ে যাওয়ার পর এখানে আমাদের 6,500 টাকা হয়েছে। এই জিনিসটা আমরা সরাসরি বসিয়ে দিয়েছি। ঠিক একইভাবে বেতনটা আমি বলেছিলাম লাভ লোকসান হিসাবের ডেবিট সাইডে বসবে। এখানে দেখতে পাচ্ছ বেতন প্লাস যে 3,000 টাকা বকেয়া ছিল সেই 3,000 টাকা আমরা বসিয়ে দিয়েছি, এখানে 13,000 টাকা হয়ে গিয়েছে। তো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম সমন্বয়ের হিসাবগুলা ছকে তোমাদেরকে 2 বার লিখতে হবে। এখন আমরা সবেমাত্র একবার লিখেছি, আমাদেরকে আরেকবার লিখতে হবে। এই বেতন ও মজুরির বকেয়াটা আমাদেরকে হিসাবে আরেকবার লিখতে হবে। তো আমরা কোথায় লিখেছি? উদ্বৃত্তপত্রের মূলধন ও দায় হিসেবে বেতন ও মজুরির বকেয়াটা এখানে লিখে ফেলেছি। বেতন ও মজুরির বকেয়াটা দায় কিভাবে হলো? কারণ এগুলো আমাদেরকে পরে দিতে হবে, যেহেতু এগুলা বকেয়া। বকেয়া মানে কি? আমাদেরকে পরে টাকাগুলা পরিশোধ করতে হবে, সেই জন্য এগুলো আমাদের জন্য দায়, তাই এগুলো মূলধন ও দায় হিসেবে বসেছে। এরপরে যে হিসাবটা আছে
আছে পক্ষান্তরে ভাড়া 1000 টাকা অগ্রিম। অগ্রিম জিনিসটা আসলে কি? ধরো তুমি কোন একটা পণ্য কালকে ক্রয় করবা, এখন তুমি দোকানদারকে আজকে টাকাটা দিয়ে দিলা, কিন্তু পণ্যটা নিয়ে যাবে তুমি কালকে। এটাই হচ্ছে মূলত অগ্রিম, অর্থাৎ কোন একটা জিনিসের জন্য তুমি আগেই টাকাটা দিয়ে দিছো। অর্থাৎ আমাদের কি ভাড়া দেওয়ার কথা ছিল হয়তো পরের মাসে, কিন্তু আমি আগের মাসে ভাড়ার টাকাটা দিয়ে দিছি, এটাই হচ্ছে অগ্রিম। ভাড়ার হিসাবটা তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে লাভ লোকসান হিসাবের ডেবিট সাইডে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ যে ভাড়া মাইনাস অগ্রিম। অগ্রিম মানে কি আমরা টাকাটা আগেই দিয়ে দিয়েছি, সেই জন্য এটা মাইনাস হয়েছে। এখন অগ্রিম হিসাবটা আবার আরেকটা জায়গায় বসবে। অগ্রিমটা যেহেতু আমরা আগেই দিয়ে দিছি তার মানে কি সেটা আমাদের জন্য সম্পদ, তাই এটা উদ্বৃত্ত পত্রের সম্পত্তির সাইডে আবার আসছে। এরপরে যে হিসাবটা আছে কলকব্জা ও আসবাবপত্রের উপর 10% অবচয় ধরতে হবে। অবচয় জিনিসটা কি? ধরো তোমার প্রতিষ্ঠানে একটা 10,000 টাকা মূল্যের যন্ত্র ছিল, এখন তুমি সেটাকে ক্রমাগত ব্যবহার করার ফলে 1 বছর পর সেটার অবশ্যই মূল্যটা কমে যাবে। এটাই হচ্ছে মূলত কি অবচয়, অর্থাৎ জিনিস ব্যবহারের ফলে সেটার মূল্য কমে যাওয়া, এটাই হচ্ছে অবচয়। এখানে দেখতে পাচ্ছ কলকব্জা ও আসবাবপত্র আমাদের প্রতিষ্ঠানের জন্য কি? কলকব্জা আর আসবাবপত্র হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের জন্য সম্পত্তি, তাই এটা উদ্বৃত্ত পত্রের সম্পত্তির সাইডে বসবে। তো এখানে দেখতে পাচ্ছ যে কলকব্জা ও আসবাবপত্র লিখেছি, তারপরে এগুলা থেকে আমি অবচয়টা মাইনাস করে দিয়েছি। যেহেতু আমাদের কি সম্পত্তিগুলোর মূল্য কমে গিয়েছে তাই এগুলো আমি মাইনাস করে দিয়েছি। তারপর যে হিসাবটা থাকে সেই হিসাবটা আমরা এখানে সরাসরি বসিয়ে দিয়েছি। এরপর আবার অবচয়টা আরেকটা জায়গায় বসবে, সেটা হচ্ছে লাভ লোকসান হিসাবে ডেবিট সাইডে। দেখতে পাচ্ছ যে অবচয় সমূহ দিয়ে আমরা আবার আলাদা করে অবচয়গুলো এখানে লিখে দিয়েছি। তো এখানে আমাদের পরের যে হিসাবটা আছে বিবিধ দানাদারের উপর 5% কুরিন ধরতে হবে। এখন কুরিন জিনিসটা কি? ধরো তুমি তোমার বন্ধুকে 5,000 টাকা ধার দিয়েছিলে, এখন 1 বছর হয়ে গিয়েছে তোমার বন্ধু তোমাকে টাকাটা দিচ্ছে না। তুমি দেখলা যে তোমার বন্ধু আর তোমাকে টাকাটা দিবে না, এখন তুমি বললা যে বন্ধু দেখ আমার টাকাটা খুবই প্রয়োজন, আমি তোকে 500 টাকা কমে 4,500 টাকা তুমি আমাকে দিলেই হবে। এখন আপনার বন্ধুও একটা মনোবল ফিরে ফেলো, বললো যে আসলে সে আমার জন্য 500 টাকা কম রেখেছে, তো আমি 4,500 টাকা দিয়ে দিই তাকে। এটাই হচ্ছে মূলত কি কুরিন, অর্থাৎ কি তোমার দেনাদার থেকে কিছু টাকা কম নিবে, এই জিনিসটাই হচ্ছে কুরিন। এর ফলে কার লস হচ্ছে? অবশ্যই তোমার লস হচ্ছে, যেহেতু তুমি টাকাটা দেওয়ার সময় পুরো টাকাটা দিয়েছিলা, কিন্তু এখন তুমি কিছু টাকা কম নিতেছো। যেই টাকাটা তুমি কম নিতেছো সেই টাকাটা কি তোমাকেই দিতে হবে, সেই জন্য এটা কি তোমার লস। এই তো গেল কুরিন। এখন আসা যাক বিবিধ দানাদার। বিবিধ দানাদার মানে কি আমাদেরকে টাকা দিবে, প্রতিষ্ঠানে টাকা আসবে, প্রতিষ্ঠানে টাকা আসলে কি সেটা হচ্ছে সম্পত্তি। তো এটা বুঝবে উদ্বৃত্ত পত্রের সম্পত্তি হিসাবে। তার থেকে আমরা যেহেতু আমাদেরকে কি দানাদার কুরিনটা দিবে না, সেহেতু আমাদের কি কুরিনটা বিয়োগ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ যে 5% হারে আমরা বিয়োগ করে দিয়েছি কুরিনটা। এখন আসা যাক বিবিধ দানাদারের কুরিনটা আমাদেরকে আরেকটা জায়গায় লিখতে হবে, সেটা হচ্ছে লাভ লোকসান হিসাবের ডেবিট সাইডে আমাদেরকে বিবিধ দানাদারের কুরিনটা আবার লিখতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে কুরিন হিসাব আবার লেখা হয়েছে, এটা হচ্ছে মূলত কি বিবিধ দানাদারের কুরিন। এই ছিল মোটামুটি আমাদের সমন্বয়গুলো, যেগুলো কি হিসাবে 2 বার আসবে। রেওয়া মিলের ভিতরে আরো কিছু কিছু হিসাব থাকে যেগুলো তোমাদেরকে সমন্বয় আকারে লিখতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছ যে 10% বিনিয়োগ, 10% বিনিয়োগটা কিন্তু তোমাদেরকে সমন্বয় আকারে লিখতে হবে, অর্থাৎ এটা এই ছকে 2 বার আসবে। তো তোমাদের বইয়ে নিচের দিকে আবার নোট করে দেওয়া হয়েছে যে রেওয়া মিলের বিনিয়োগের শতকরা হার দেওয়া থাকলে সমন্বয় বলা না থাকলেও বিনিয়োগের বকেয়া সুদকে সমন্বয় হিসাবে লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ যেই হিসাবগুলা এই রকম করে পার্সেন্টেজ দেওয়া থাকবে সেই হিসাবগুলাও তোমাদেরকে কি সমন্বয় আকারে ছকে 2 বার লিখতে হবে। তো এখানে আমাদেরকে 10% বিনিয়োগের হিসাবটা ছকে 2 বার লিখতে হবে। তো বিনিয়োগ জিনিসটা আসলে কি? তুমি কাউকে 1 বছরের জন্য 10,000 টাকা ধার দিলে, এখন তুমি তাকে বলে দিয়েছো যে তুমি নেওয়ার সময় তার থেকে 11,000 টাকা নিবে। এটা হচ্ছে মূলত কি এক প্রকারের বিনিয়োগ। এখানে 10% বিনিয়োগ মানে কি? সে দেওয়ার সময় আমাদেরকে কি 10% বাড়তি টাকা দিবে, এটাই হচ্ছে মূলত বিনিয়োগ। তাহলে বিনিয়োগটা আমাদের কি? এটা এক প্রকার সম্পদ, কারণ যেহেতু আমরা প্রতিষ্ঠানের টাকাটা এক জায়গায় বিনিয়োগ করেছি তাই এটা আমাদের সম্পদ, এটা উদ্বৃত্ত পত্রের সম্পত্তি হিসাবে বসবে। এই বিনিয়োগের সাথে আরেকটা বিষয় হচ্ছে বিনিয়োগের বকেয়া সুদ, অর্থাৎ বিনিয়োগের যে সুদটা আমরা পেয়েছি সেই সুদটা আবার সম্পত্তি হিসাবে লিখতে হবে। এখন আশা করি তোমরা বুঝতে পেরেছো বিনিয়োগ কি আর বিনিয়োগের বকেয়া সুদটা। তো এই ছিল মোটামুটি আমাদের সমন্বয়গুলোর কাজ। এখন আমরা সরাসরি রেওয়া মিলের ছকের হিসাবগুলো সমাধান করব। প্রথম যে আমাদের হিসাবটা আছে সেটা হচ্ছে উত্তোলন হিসাব। উত্তোলন হিসাবের সাথে আরেকটা হিসাব খুবই ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে মূলধন হিসাব। মূলধন থেকে মূলত আমরা কি টাকাটা উত্তোলন করি। এখন মূলধন হিসাবটা আমাদের কোথায় বসবে? উদ্বৃত্ত পত্রের মূলধন ও দায় হিসাবে মূলধন হিসাবটা বসবে, তার থেকে আমরা উত্তোলনটা বিয়োগ করে দিব। উত্তোলন মানে কি? তোমার
প্রতিষ্ঠান থেকে টাকাটা তুলে ফেলেছো, সেই জন্য কি টাকাটা এখানে বিয়োগ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ যে উত্তোলনের পর আমাদের এখানে কি 50,000 টাকা আছে। তারপর এখানে আমাদের যে হিসাবটা আছে সেটা হচ্ছে কলকবজা হিসাব। কলকবজা হিসাব আমাদের অলরেডি কিন্তু হয়ে গিয়েছে অ্যান্ড 10% বিনিয়োগ হিসাবটা আমাদের হয়ে গিয়েছে। এরপরে আসছে যে মজুদ পণ্য ও মজুদ পণ্য সমাপনী মজুদ পণ্যটা তোমাদেরকে আগেই বলেছিলাম, এই জিনিসগুলো আসলে কি এখন আর বলার প্রয়োজন নেই। তো তোমাদেরকে আগেই বলেছিলাম ক্রয় বিক্রয় হিসাবে উৎপাদনের সাথে যেগুলো সরাসরি সম্পর্কিত সেই হিসাবগুলোই বসবে। তো মজুদ পণ্যটা কি সরাসরি উৎপাদনের সাথে সম্পর্কিত, সেই জন্যই এটা সরাসরি ক্রয় বিক্রয় হিসাবে বসেছে। এরপরে যে হিসাবটা আছে সেটা হচ্ছে ক্রয় হিসাব। এখন তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে ক্রয় বিক্রয়ের সাথে আরেকটা হিসাব আছে, সেটা হচ্ছে অন্তঃফেরত বহির্ফেরত। ক্রয় বিক্রয়টা কি মোটামুটি আমরা সবাই বুঝি, কিন্তু অন্তঃফেরত আর বহির্ফেরতটা কি আমরা সেটা মোটামুটি কেউই বুঝি না। অন্তঃফেরতটা কি, উদাহরণস্বরূপ তোমাদেরকে বলি, ধরো তুমি 1,500 টাকার পণ্য বিক্রয় করছো, এখন ক্রেতা তোমাকে 1,100 টাকা দিছে, এখন তুমি ক্রেতাকে আরও 500 টাকা ফেরত দিছো। এই 500 টাকাটাই হচ্ছে মূলত কি অন্তঃফেরত, অর্থাৎ কি ক্রেতাকে টাকা ফেরত দেওয়া, এটাই হচ্ছে অন্তঃফেরত। আর বহির্ফেরতটা কি, ধরো তুমি 1,500 টাকার পণ্য ক্রয় করছো, এখন তুমি বিক্রেতাকে 2,000 টাকা দিলা, বিক্রেতা তোমাকে আরও 500 টাকা ফেরত দিল, এটাই হচ্ছে বহির্ফেরত। অন্তঃফেরতটাকে বিক্রয় ফেরতও বলা হয়, আবার বহির্ফেরতটাকে ক্রয় ফেরতও বলা হয়। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের হিসাবে ক্রয় লেখা হয়েছে। ক্রয় মানে কি, এটা ক্রয় বিক্রয় হিসাবে অবশ্যই যাবে। তো দেখতে পাচ্ছ এখানে আমি ক্রয় হিসাবটা লিখে ফেলেছি, তার সাথে আমাদের বহির্ফেরতটা বিয়োগ দিতে হবে। আমি বলেছিলাম যে বহির্ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত, তাই ক্রয় ফেরতটা এই হিসাবের সাথে বিয়োগ দিতে হবে। এরপরে আমরা বিক্রয় হিসাবটা ঠিক একইভাবে লিখেছি অ্যান্ড আমি বিক্রয় হিসাবের সাথে অন্তঃফেরতটা বিয়োগ দিয়ে দিয়েছি। তো তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে ক্রয় ফেরতের সাথে তোমাদের বহির্ফেরতটা বিয়োগ দিতে হবে এবং বিক্রয় ফেরতের সাথে অন্তঃফেরতটা বিয়োগ দিতে হবে। এই হিসাবটা মোটামুটি তুমি সকল চূড়ান্ত হিসাবেই পাবা, তার জন্য এই হিসাবটা খুব ভালোভাবে দেখে রাখো। এরপরে যে হিসাবটা আছে সেটা হচ্ছে শুল্ক। শুল্ক মানে হচ্ছে ট্যাক্স, অর্থাৎ কোনো একটা পণ্য আমদানি করছি তার উপর আমাকে সরকারকে নির্দিষ্ট হারে ট্যাক্স দিতে হবে, এটা হচ্ছে শুল্ক। তো এটা সরাসরি যেহেতু ক্রয় বিক্রয় হিসাবের সাথে সম্পর্কিত, তাই এটাকে ক্রয় বিক্রয় হিসাবে লিখতে হবে। তো দেখতে পাচ্ছ আমি ক্রয় বিক্রয় হিসাবে ডেবিট সাইডে শুল্কটা লিখে ফেলেছি। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে মজুরি হিসাব, এটা আমরা আগেই কমপ্লিট করেছি। বেতন হিসাব, এটাও আমরা আগেই কমপ্লিট করেছি। এরপরে আছে অন্তঃপরিবহন বহির্পরিবহন। এখন এই দুইটা জিনিস আসলে কি, অন্তঃপরিবহন হচ্ছে তুমি কোনো একটা পণ্য যখন ক্রয় করবে সেটা আনার জন্য যে খরচটা প্রয়োজন সেটা হচ্ছে অন্তঃপরিবহন, এবং তুমি যখন কোনো একটা পণ্য বিক্রয় করবে সেটা পাঠানোর জন্য যে খরচটা হয় সেটা হচ্ছে বহির্পরিবহন। এবং তোমাকে মনে রাখতে হবে অন্তঃপরিবহনটা সরাসরি উৎপাদনের সাথে সম্পর্কিত, তাই এটা ক্রয় হিসেবে বসবে, কিন্তু বহির্পরিবহনটা কিন্তু সরাসরি উৎপাদনের সাথে সম্পর্কিত নয়, তাই এটা সবসময় লাভ লোকসান হিসাবে বসবে। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি অন্তঃপরিবহনটা ক্রয় বিক্রয় হিসাবে ডেবিট সাইডে বসিয়েছি, অপরদিকে বহির্পরিবহনটা আমরা লাভ লোকসান হিসাবে ডেবিট সাইডে বসিয়েছি। এরপরে আছে বিজ্ঞাপন হিসাব। বিজ্ঞাপন হিসাবটা কি, আমাদের যেহেতু এটা উৎপাদনের সাথে রিলেটেড না, তাই এটা অবশ্যই লাভ লোকসান হিসাবে বসবে। তো দেখতে পাচ্ছ লাভ লোকসান হিসাবে ডেবিট সাইডে আমরা বিজ্ঞাপন হিসাবটা বসিয়ে দিয়েছি। তারপরে যে হিসাবটা আছে সেটা হচ্ছে অন্তঃফেরত, এটা আমরা আগেই কমপ্লিট করেছি। তারপরে যে হিসাবটা আছে সেটা হচ্ছে অফিস খরচাবলী। এই হিসাবটাকে উৎপাদনের সাথে রিলেটেড অবশ্যই না, এটা হচ্ছে আমাদের লাভ লোকসানের সাথে রিলেটেড, তাই এটা লাভ লোকসানের ডেবিট সাইডে বসবে। তারপরে যে হিসাবটা আছে সেটা হচ্ছে ভাড়া হিসাব, এটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। অ্যান্ড বিবিধ দেনাদার, এই হিসাবটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। নগদ তহবিল, নগদ তহবিল মানে কি, তোমার হাতে টাকা আছে এটাই হচ্ছে নগদ তহবিল, অর্থাৎ কি নগদ টাকা আছে এটাই হচ্ছে নগদ তহবিল। তো এখানে আমাদের 2,500 টাকা নগদ তহবিল আছে। নগদ থাকা মানে কি, সেটা হচ্ছে আমাদের সম্পদ, তাই এটা উদ্বৃত্তপত্রের সম্পত্তির সাইডে বসবে। তারপর আসবাবপত্রের হিসাবটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা ক্রেডিট সাইডে চলে যাই। ক্রেডিট সাইডের বিক্রয় হিসাবটা আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আছে বহির্ফেরত, বহির্ফেরতটা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আছে কুঋণ সঞ্চিতি, এটা মূলত হচ্ছে আমাদের আগের কুঋণ সঞ্চিতি, অর্থাৎ আগের হিসাবের কুঋণ সঞ্চিতিটা আমাদের নতুন হিসাবের সাথে যোগ হয়েছে। এই হিসাবটা তোমাকে একটু মুখস্থ রাখতে হবে, এটাকে তোমাকে সবসময় লাভ লোকসান হিসাবের ক্রেডিট সাইডে বসিয়ে দিতে হবে। এটার সাথে তোমরা কিন্তু অনেকে আবার কুঋণটা গোলমাল লাগিয়ে ফেলতে পারো। তো তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে রেওয়া মিলের ক্রেডিট সাইডে যে কুঋণ সঞ্চিতিটা থাকবে সেটাকে তোমাদের লাভ লোকসান হিসাবের ক্রেডিট সাইডের কুঋণ সঞ্চিতিতে সরাসরি বসিয়ে দিতে হবে। তারপরে যে হিসাবটা দেওয়া আছে সেটা হচ্ছে ঋণ। ঋণ মানে কি, আমাদের জন্য দায়ী, অর্থাৎ সে টাকাটা আমাদেরকে পরে পরিশোধ করতে হবে, সেই জন্য আমাদেরকে এটা উদ্বৃত্তপত্রের মূলধন ও দায় হিসেবে আমরা ঋণটা বসিয়ে দিব।
তো দেখতে পাচ্ছ আমি এখানে সরাসরি ঋণটা বসিয়ে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ যে বিবিধ পাওনাদার। পাওনাদার মানে কি আমাদের থেকে টাকা পাবে, অর্থাৎ কি এটা আমাদের জন্য দায়ী, সেজন্য এটা আমরা উদ্বৃত্তপত্রের মূলধন ও দায় হিসেবে বসিয়ে দিব। তারপর এখানে দেওয়া আছে মূলধন হিসাব অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে মোটামুটি আমাদের 3টা ছকের কাজই কিন্তু মোটামুটি শেষ। তোমরা এইভাবে ক্রয় বিক্রয়, লাভ লোকসান এবং উদ্বৃত্ত পত্রের ছকে সবগুলো হিসাব বসানোর পর তোমাদেরকে আবার চলে যেতে হবে ক্রয় বিক্রয় হিসাবে। এরপর ক্রয় বিক্রয় হিসাবে ক্রেডিট সাইডের হিসাবগুলো তোমাদেরকে যোগ করতে হবে। যোগ করার পর যেই সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা তোমাদেরকে সরাসরি ডেবিট সাইডেও বসিয়ে দিতে হবে। অর্থাৎ ক্রেডিট সাইডে যে যোগফলটা আসবে সেই যোগফলটা তোমাদেরকে ডেবিট সাইডেও বসিয়ে দিতে হবে। এরপর ডেবিট সাইডে যে হিসাবগুলো আগে থেকে ছিল, অর্থাৎ অন্তঃপরিবহন পর্যন্ত যে হিসাবগুলো ছিল, এগুলাকে যোগ করতে হবে। যোগ করার পর যে সংখ্যাটা পাবে সেই সংখ্যাটার সাথে আমাদের ক্রেডিট সাইড থেকে যে সংখ্যাটা এনেছিলাম সেই সংখ্যাটার সাথে বিয়োগ করে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের ক্রেডিট সাইডের যোগফলটা আসে 1,73,500। এটা আমরা আবার ডেবিট সাইডেও বসিয়ে দিয়েছি। এরপর আমরা ডেবিট সাইডে আগে যে হিসাবগুলো ছিল সবগুলো হিসাব যোগ করেছি। 10,000 টাকা, 89,000 টাকা, 6,500, 2,000, 3,000 এগুলো যোগ করার পর এগুলাকে আমরা 1,73,500 টাকা দিয়ে বিয়োগ করে দিয়েছি। তারপর যে সংখ্যাটা পেয়েছি সেটাকে মোট লাভ হিসেবে লিখে দিয়েছি। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এরপরে ক্রয় বিক্রয় হিসাব থেকে যে মোট লাভটা পেয়েছিলাম সেটাকে আমাদের লাভ লোকসান হিসাবের ক্রেডিট সাইডে মোট লাভ হিসেবে লিখতে হবে। তারপর ক্রেডিট সাইডের হিসাবগুলোকে আগের বারের মতো আমাদেরকে যোগ করে দিতে হবে। যোগ করার পর সেই সংখ্যাটাকে আগের বারের মতো আমাদেরকে ডেবিট সাইডেও লিখতে হবে। তারপর আগের বারের মতোই আমাদেরকে সবগুলো হিসাব যোগ করতে হবে। সবগুলো হিসাবের সাথে যে হিসাবটা আমরা ডেবিট সাইডে স্থানান্তর করছিলাম সেই হিসাবটার সাথে বিয়োগ করে দিতে হবে। অর্থাৎ দেখতে পাচ্ছ আমরা এখানে মোট লাভটা স্থানান্তর করার পর 63,000, 2,500, 2,000 যোগ করার পর আমরা পেয়েছি 67,500। এই 67,500টা আমরা আবার ডেবিট সাইডেও বসিয়ে দিয়েছি। তারপর এখানে 13,000, 3,000, 2,500, 2,500, 3,000, 1,500, 5,000 এই সবগুলা হিসাব যোগ করেছি। তারপর এই সবগুলো হিসাবের সাথে 67,500টা বিয়োগ করে দিয়েছি। তারপর যে সংখ্যাটা এসেছে সেটা হচ্ছে 37,000। এই 37,000টাই হচ্ছে মূলত আমাদের নিট লাভ। তারপর এখন আমরা সর্বশেষ যে উদ্বৃত্ত পত্রটা আছে সেই হিসাবটা করব। এখানে উদ্বৃত্ত পত্রে ঠিক একইভাবে আমরা বাম পাশে সবগুলো হিসাব যোগ করে দিব। সর্বশেষে দেখতে পাচ্ছ এখানে আমাদের 1,24,000 টাকা আছে। এই হিসাবটাও তোমাদেরকে ডান পাশেও লিখে দিতে হবে, অর্থাৎ মূলধন ও দায় হিসাবেও লিখে দিতে হবে। এরপর আমরা ঠিক আগের বারের মতো 20,000, 3,000, 2,000, 12,000, 50,000 এই হিসাবগুলো যোগ করেছি। আগের হিসাবে আমরা যে নিট লাভটা পেয়েছি তা আমরা উদ্বৃত্তপত্রের মূলধন ও দায় হিসেবে নিট লাভটা লিখেছি। তারপর সবগুলা হিসাব আমরা যোগ করেছি। যোগ করার পর যে সংখ্যাটা পেয়েছি সেই সংখ্যাটা থেকে আমরা 1,24,000টা বিয়োগ দিয়েছি। তারপর যে হিসাবটা থাকে সেটা হচ্ছে 87,000। তো এই ম্যাথটা তোমার 3টার আনসার আসবে, সেটা হচ্ছে 63,000, 37,000, 1,24,000। ঠিক একইভাবে তোমাদের কিন্তু 3টা আনসার আসবে। 3টা আনসার যদি সঠিক হয় সেক্ষেত্রে তোমাদের চূড়ান্ত হিসাবের ম্যাথগুলো হবে। আজকের ভিডিও খুবই লম্বা হয়ে গিয়েছে, আশা করি সবাই মনোযোগ দিয়েই দেখেছো। তো তোমরা যদি আজকের ভিডিও ভালোভাবে বুঝতে পারো সেক্ষেত্রে চূড়ান্ত হিসাব রিলেটেড যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথই তোমরা মোটামুটি ভাবে করতে পারবা। অ্যান্ড আমি তোমাদেরকে সাজেস্ট করবো অধ্যায় 9-এ প্রায় 20টার মতো চূড়ান্ত হিসেবের ম্যাথ আছে, সবগুলো ম্যাথই তোমরা করে যাবা, তাহলেই কিন্তু পরীক্ষার হলে আনসার করতে পারবা। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।